আমার সকল প্রিয় ছোট্ট বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য ঘাসফড়িং কবিতাটির প্রশ্ন উত্তরগুলি সম্পর্কে। তো দেখো, ঘাসফড়িং কবিতার কবি অরুণ মিত্র সম্পর্কে এখানে কিছু কথা বলা রয়েছে। তারপরেই এই অংশটা থেকে এখানে দুটি প্রশ্ন রয়েছে। তো একের 1 নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে, কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন। তো তোমরা কিভাবে এর উত্তরটা লিখবে একটু দেখে নাও। একের 1 নম্বর দাগ দেওয়ার পর তোমরা লিখবে অরুণ মিত্র ফরাসি ভাষা ও সাহিত্যে বিশেষজ্ঞ ছিলেন। এবার একের 2 নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। তো তোমরা লিখবে তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো প্রান্তরেখা ও ঘনিষ্ঠ তাপ। এছাড়াও এখানে তার রচিত কতগুলি গ্রন্থের নাম দেওয়া আছে। তো এখানের মধ্যে বেশিরভাগই কবিতার বইয়ের নাম দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো দুটি লিখতে পারো। এবারে এখানে 2 নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও। তো এটা আমি আর খাতায় লিখিনি, আমি এখানে বই থেকেই দেখিয়ে দেব। দেখো, তো আমরা জানি বাক্যের কর্তা অংশটাকে বলা হয় উদ্দেশ্য, এবং কর্তা ছাড়া বাকি যে অংশটা থাকে সেই বাকি অংশটাকে বলা হয় বিধেয়। তো এখানে দেখো 2-এর 1 নম্বর দাগের বাক্যটায় কি রয়েছে, ভাব না করে পারতামই না আমরা। তো এখানে আমরা হচ্ছে বাক্যের কর্তা অংশ, তো এটাকে আমরা বলবো উদ্দেশ্য, এবং বাকি যে অংশটা ভাব না করে পারতামই না এটাকে বলবো বিধেয়। এবার 2-এর 2 নম্বর দাগের প্রশ্নে দেখো, সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাসফড়িং। তো এই বাক্যটির মধ্যে কর্তাকে ঘাসফড়িং, তো আমরা ঘাসফড়িংকে বলবো উদ্দেশ্য অংশ, এবং বাকি যে অংশটা রয়েছে সবুজ মাথা তুলে কত খেলা দেখালো এটাকে আমরা বলবো বিধেয় অংশ। এবার 2-এর 3 নম্বর দাগে দেখো, আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। তো বাক্যের যে কর্তা অংশটা, কর্তাটাকে না আমার ঘরের দরজা, তো এই আমার ঘরের দরজা এই অংশটাকে আমরা বলবো উদ্দেশ্য, এবং বাকি যেটুকু রয়েছে এখন সবুজে সবুজ এটাকে আমরা বলবো বিধেয় অংশ। এবার 2-এর 4 নম্বর দাগে কি বলা হয়েছে দেখো, ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার। তো আমাকে শব্দটাকে আমরা বলবো উদ্দেশ্য, কারণ এখানে আমাকে এটি হলো কর্তা। এরপর বাকি যে অংশটা রয়েছে ভিজে ঘাসের উপর যেতেই হবে আবার, এটা হলো বিধেয় অংশ, অর্থাৎ কর্তা ছাড়া বাকি অংশটাকে আমরা বলবো বিধেয়। এবার 3-এর দাগের প্রশ্নে দেখো কি করতে বলা হয়েছে, নিচের শব্দগুলি বাক্যে ব্যবহার করে একটি অনুচ্ছেদ তৈরি করো। তো এখানে অনেকগুলি শব্দ দেওয়া রয়েছে, এখানে কিছুটা করে দেওয়া রয়েছে, ভাব, ভিজে, নতুন, আত্মীয়তা, মন খারাপ, সবুজ, ঝিরঝির। তো কিভাবে শুরু করতে পারি, এখানে দেওয়া রয়েছে দেখো, খোলা মাঠের সঙ্গে আমার ভারী ভাব, বিশেষ করে তার উপরে গালচের মতো সবুজ ঘাস যখন ভিজে থাকে, যেন একটা নতুন পৃথিবীর মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো এখানে যে শব্দগুলি ব্যবহার করা রয়েছে বাক্যে সেগুলোর নিচে আমি দাগ দিয়ে রেখেছি। আর বাকি 3টি শব্দ রয়েছে আত্মীয়তা, মন খারাপ, ঝিরঝির, এইগুলি দিয়ে এর সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকটা বাক্য তৈরি করতে হবে। দেখো আমি এখানে কিভাবে লিখেছি, ঝিরঝির করে বৃষ্টি শুরু হলে আমার ভারী মন খারাপ হয়ে যায়। এই প্রকৃতির সঙ্গে আমার আত্মীয়তা যেন ক্রমশই নিবিড় হয়ে উঠেছে। তো ঝিরঝির, মন খারাপ এবং এই আত্মীয়তা, এই শব্দগুলি আমি বাক্যে ব্যবহার করেছি। এবারে দেখো 4 নম্বর দাগে কি বলা হয়েছে, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। তো আত্মীয়তা এই শব্দটা হচ্ছে বিশেষ্য, ঘাস একটি বিশেষ্য, সবুজ বিশেষণ, আর নতুন এটাও বিশেষণ। তো আত্মীয়তা থেকে বিশেষণে আনতে গেলে আমরা কি করব, আত্মীয়। ঘাস শব্দটাকে আমরা বিশেষণে পরিবর্তন করলে কি করব, ঘেঁষো। সবুজ সবজে, নতুন নতুনত্ব, এখানে কিন্তু বিশেষণ পদ দেওয়া রয়েছে সবুজ আর নতুন, এগুলোকে বিশেষ্য পদে আনতে গেলে আমরা করব সবজে এবং নতুনত্ব। তো এই গেল 4-এর দাগের প্রশ্নের উত্তর। এবার 5-এর দাগের প্রশ্নগুলিকে নিজের ভাষায় উত্তর দিতে বলা হয়েছে। তো 5-এর 1 নম্বর দাগে কি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল। তো এর উত্তর তোমরা কিভাবে লিখবে, কবি অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতায় ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসের উপর পা দিয়েছিলেন তখন একটি ঘাসফড়িং মাথা তুলে কবিকে অনেক রকম খেলা দেখিয়েছিল। তারপর থেকেই কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল। তো
তো এই গেল 5-এর 1 নম্বর দাগের প্রশ্নের উত্তর, কিভাবে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল তার উত্তর। এবার আমরা 5-এর 2 নম্বর দাগের প্রশ্নটা দেখব, কি বলা হয়েছে। কবির কৌতূহল ও ভালো লাগায় ঘাসফড়িং কিভাবে সাড়া দিল বলে তোমার মনে হয়? তো তুমি এই উত্তরটা কিভাবে লিখবে? অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতায় ঝিরঝির করে বৃষ্টি পড়ার পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন, তখনই ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তারপর ঘাসফড়িংটি কবির কৌতূহল ও ভালো লাগায় সায় দিয়ে ভিজে ঘাসের মধ্যে থেকে মাথা তুলে নানা রকম খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করতে চেয়েছিল। এইভাবেই কবির কৌতূহল ও ভালো লাগায় ঘাসফড়িং সাড়া দিয়েছিল। তো তোমরা এইভাবে 5-এর 2-এর দাগের উত্তরটা লিখে নিতে পারো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু এই যে বড় প্রশ্নগুলোর উত্তর লেখার সময়ে কবিতার নাম এবং কবির নাম প্রথমে উল্লেখ করে দেবে। যেমন করে দেখো, আমি এই দুটো প্রশ্নের ক্ষেত্রেই উল্লেখ করে দিয়েছি। দেখো, অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতায়, এখানেও তাই, কবি অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতায়। এইভাবেই তোমরা কিন্তু প্রত্যেকটা বড় প্রশ্নের ক্ষেত্রে যখন উত্তর লিখবে, কবিতার নাম, কবির নাম, বা গল্পের উত্তর লিখলে গল্পের নাম, গল্পের লেখকের নাম অবশ্যই উল্লেখ করবে। এবারে দেখো, 5-এর 3 নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে। ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন, বুঝিয়ে দাও। তো এর উত্তরটা তোমরা এইভাবে লিখে নিতে পারো। অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িংয়ের আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছিল। ঘাসফড়িং নানা রকম খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করেছিল। কবির সঙ্গে ঘাসফড়িংয়ের গলায় গলায় ভাব হয়ে গিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হয়ে গিয়েছিল। তো তোমরা 5-এর 3 নম্বর দাগের উত্তরটা এইভাবে শেষ করে নেবে। 5-এর 4 নম্বর দাগের প্রশ্নে দেখো, এখানে কি বলা হয়েছে। বলে এলাম আমি আবার আসব, পংক্তিটির মধ্য দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? তো কবি ঘাসফড়িংয়ের কাছে কথা দিয়ে এসেছিলেন, তিনি আবার আসবেন, ফিরে আসবেন ঘাসফড়িংয়ের কাছে। তো এই কথা দিয়ে আসার মাধ্যমে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে সেটাই জানতে চাওয়া হয়েছে। আসলে এই ঘাসফড়িংটা ছিল সবুজ প্রকৃতির প্রতীক। তো ঘাসফড়িংয়ের কাছে ফিরতে চাওয়া মানেই কবি সবুজ প্রকৃতির কাছে ফিরে যেতে চাইছিলেন। তো এর উত্তরটা তোমরা কিভাবে লিখবে দেখো। কবিতায় কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন, তখনই কবির সঙ্গে ঘাসফড়িংয়ের ভাব হয়ে গিয়েছিল। এই ছোট্ট ঘাসফড়িংটি কবির মনকে মুগ্ধ করে তুলেছিল। কবির সঙ্গে ঘাসফড়িংয়ের বন্ধুত্ব গড়ে ওঠার কারণে ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হয়ে যায়। তখন তিনি ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন আবার আসবেন বলে। কবির এই উক্তির মধ্য দিয়ে প্রকৃতির প্রতি কবির গভীর টান এবং সেই ছোট্ট ঘাসফড়িংয়ের প্রতি কবির গভীর ভালোবাসাই ফুটে উঠেছে। তো তোমরা 5-এর 4 নম্বর দাগের উত্তরটা এইভাবে শেষ করবে। এবার 5-এর 5 নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো। আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ, কবির এরূপ সবুজের সমারোহ দেখার কারণ কি? তো কবি কেন এইভাবে সবুজে সবুজ দেখছিলেন চারপাশ, কেন তার ঘরের দরজা সবুজে সবুজ হয়ে উঠেছিল, তার উত্তরটা তোমরা কিভাবে লিখবে একটু দেখে নাও। অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতায় কবি বলেছেন, ঝিরঝির বৃষ্টির পর ভিজে ঘাসে পা দিয়েই কবি একটি ঘাসফড়িংকে দেখে মুগ্ধ হয়েছেন। এই সবুজ ঘাসফড়িংটি ছিল আসলে কোমল সবুজ প্রকৃতির প্রতীক। ঘাসফড়িংয়ের কাছ থেকে ফিরে আসতে কবির ইচ্ছে হয়নি। সেই সবুজ প্রকৃতির সৌন্দর্য কবির মনকে ভীষণভাবে আকর্ষণ করে। তিনি সেই সবুজ প্রকৃতি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সর্বত্রই তিনি সবুজের সমারোহ অনুভব করতে পারছিলেন। তাই কবির মনে হয়েছে তার ঘরের দরজা এখন সবুজে সবুজ। আসলে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা থেকেই কবি যেন তার চারপাশ সবুজে সবুজ দেখছিলেন। তো এইভাবেই তোমরা উত্তরটাকে শেষ করবে। এবার 5-এর 6 নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো। ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার, কোন ভিজে ঘাসের উপর কবিকে ফিরতেই হবে, তিনি সেখানে কেন যেতে চান? তো উত্তরটা তোমরা কিভাবে লিখবে। অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতায় যে ভিজে ঘাসে পা দিয়ে একটা ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল, সেই ভিজে ঘাসের উপরেই কবিকে আবার ফিরতে হবে। তো কোথায় ফিরতে হবে না, যেখানে একটা ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল, সেই ভিজে ঘাসের উপরে ফিরতে হবে। তো তোমরা উত্তরটা এইভাবে সাজিয়ে লিখবে। এবার
2 নম্বর পোর্শনটা যেখানে বলা ছিল সেখানে তিনি কেন ফিরতে চান, তো তার উত্তরটা তোমরা এইভাবে তৈরি করে নেবে। অল্প সময়ের মধ্যেই কবির সঙ্গে ঘাসফড়িংয়ের একটা নিবিড় বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। তাই কবির ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় মন খারাপ হয়ে গিয়েছিল। তখন তিনি ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি আবার আসবেন। তাই কবিকে নিজের প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই আবার ভিজে ঘাসের উপরে যেতেই হবে। যেহেতু তিনি কথা দিয়ে এসেছিলেন, তাই নিজের যে দেওয়া প্রতিশ্রুতি, ঘাসফড়িংকে দেওয়া প্রতিশ্রুতি, সেটা রক্ষা করতেই তাকে আবার সেই ভিজে ঘাসের উপর ফিরে যেতে হবে। এবার আমরা চলে যাব 5-এর 7 নম্বর দাগের প্রশ্নে। তো এখানে কি বলা হয়েছে দেখো, প্রকৃতির প্রতি গভীর টান কিভাবে কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতায় প্রকাশ পেয়েছে তার নিজের ভাষায় লেখো। তো এই ঘাসফড়িং কবিতার কবি অরুণ মিত্রের যে প্রকৃতির প্রতি একটা বিশেষ ভালো লাগা ছিল, একটা ভালোবাসা ছিল, সেটা কিন্তু তার কবিতায় বারবার ঘুরে ফিরে এসেছে। তো এর উত্তরটা তোমরা কিভাবে লিখবে একটু দেখে নাও। অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতায় কবির প্রকৃতি প্রেম ফুটে উঠেছে। কবিতায় উল্লিখিত সবুজ ঘাসফড়িংটি আসলে সবুজ প্রকৃতির প্রতীক। সেই ঘাসফড়িংটা আর কেউই নয়, কবি সবুজ প্রকৃতির প্রতীক হিসাবে ঘাসফড়িংটাকে দেখিয়েছেন। বৃষ্টিতে ভিজে প্রকৃতির রূপ আরও সুন্দর হয়ে উঠেছে এবং সবুজ সতেজ প্রকৃতি আরও মোহময়ী হয়ে ধরা দিয়েছে কবির দৃষ্টিতে। চঞ্চল ঘাসফড়িংয়ের দেখানো খেলা আসলে সবুজ প্রকৃতির প্রাণময়তা। সবুজ প্রকৃতির যে একটা প্রাণচঞ্চল আবেগ রয়েছে, সেই ঘাসফড়িংয়ের দেখানো খেলা আসলে সবুজ প্রকৃতির প্রাণময়তা। ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গড়ে ওঠা বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্কের গভীরতা আসলে কবির প্রকৃতি প্রেমের কারণেই। তো কবি যেহেতু প্রকৃতিকে ভালোবাসতেন, সেই কারণেই ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব গড়ে উঠেছিল এবং ঘাসফড়িংয়ের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছিল। কবি যদি প্রকৃতিকে ভালো না বাসতেন, তাহলে কিন্তু এটা কখনোই গড়ে উঠতো না। তাই তোমরা এখানটা এইভাবে লিখতে পারো। এবারে কি লিখবে না, কবির সেই ঘাসফড়িংয়ের কাছে বারবার ফিরে যেতে চাওয়ার ইচ্ছা থেকেই কবিতায় কবির প্রকৃতির প্রতি ভালোবাসার নিবিড় টান প্রকাশিত হয়েছে। তো তোমরা এই উত্তরটা এইভাবে শেষ করবে এবং 5-এর 7 নম্বর দাগের উত্তরটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের ঘাসফড়িং কবিতার যে প্রশ্ন উত্তরগুলি ছিল সেগুলো শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আশা করছি উত্তরগুলি তোমরা বুঝতে পারলে এবং তোমাদের যদি এই ধরনের আলোচনাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে নোটিফিকেশানটি অল করে দিও। তাতে করে আমি যখনই যে প্রশ্ন উত্তর বা গল্প কবিতার আলোচনাগুলি দেব, তোমরা সহজেই সেগুলি পেয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলের ভিডিওগুলি আরও বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই।